আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যালগরিদম আপডেট। আপডেট বলতে মূলত হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে যেমন কাজ করি, গুগলে কাজ করি, রেগুলার বেসে কিন্তু আমাদের আপডেট আসে, ছোটোখাটো প্রতিদিন আপডেট আসে। এখন এই আপডেটগুলো যেগুলো আমাদের ছোটো ছোটো আপডেটগুলো আসে, এগুলো কিন্তু আমরা চোখে এরকম দেখতে পারি না। তারপরও হচ্ছে যেগুলো আমাদের মেজর যে আপডেট আসে, প্রতি বছরে 2 থেকে 3টা আমাদের মেজর আপডেটগুলো আসে 6 মাস পর পর। এই অ্যালগরিদম আপডেটগুলো আমাদের হচ্ছে মূলত জানতে হবে যে আপডেটগুলোর মধ্যে কী কী আপডেটের আওতায় কী কী পড়তেছে। মূলত আমরা কয়েকটা বিষয়ের জন্য আপডেটগুলো জানি, কারণ হচ্ছে আমরা যেহেতু ডোমেইন হচ্ছে আমরা নিজেরা ওয়েবসাইট বিল্ড আপ করি, তো সেক্ষেত্রে ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য আমাদের আপডেটগুলো জানতে হবে। যদি আপডেটের আওতায় আমাদের যদি ওয়েবসাইটগুলো পড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা রিমুভ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের আপডেট জানতে হবে। ইভেন আপনাদের জব সেক্টরের ক্ষেত্রে এই আপডেট নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, জব বিভিন্ন এজেন্সিতে যান বা হচ্ছে আপনি নিজেও মার্কেট প্লেসেও যদি কাজ করতে যান, ক্লায়েন্টরা কিন্তু এইখান থেকে কোশ্চেন করে। তো এই জন্য হচ্ছে আমাদের আপডেটের ক্লাসটা মূলত রাখা, আপডেট সম্পর্কে আমাদের জানা। কারণ আপডেট সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা যদি আমরা একটা কন্টেন্ট পাবলিশ করে ফেলি, আমরা বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করতে পারি। সো এরকম হচ্ছে আমাদের মেজর 9টা আপডেট ছিল। হ্যাঁ, তো এই আপডেটগুলো সম্পর্কে আমরা আজকে বেসিক্যালি জানবো। ফার্স্ট অফ অল এখানে আমার 9টা মেজর আপডেট সম্পর্কে বলা আছে। তো আপডেটগুলো আমি দেখলাম। এরপরে হচ্ছে কি কি আপডেটগুলো আছে: পান্ডা, পেঙ্গুইন, হামিং বার্ড, পিজিয়ন। সো এখানে দেখেন 9টা আপডেটের মধ্যে কি কি আপডেটগুলো আমার আছে। একটা হচ্ছে পান্ডা, তারপর হচ্ছে পেঙ্গুইন, হামিং বার্ড, পিজিয়ন, মোবাইল, র্যাঙ্ক ব্রেইন, তারপর হচ্ছে আপনার পজাম আপডেট, ফ্রেড আপডেট অ্যান্ড মেডিকোর আপডেট। এই হচ্ছে আমাদের টোটাল 9টা আপডেট সম্পর্কে আমরা বেসিক্যালি আজকে জানবো। সো ফার্স্টে যে আপডেটটা আসে সেটা হচ্ছে পান্ডা আপডেট। পান্ডা, হ্যাঁ, পান্ডা কি বলেন তো? ফুড পান্ডা। আচ্ছা, এই পান্ডা আপডেটটা আসে বেসিক্যালি হচ্ছে ফেব্রুয়ারি 24, 2011। এই ডেটটা কিন্তু মনে রাখবেন, আপনাদের পরীক্ষায় আসতে পারে। ফেব্রুয়ারি 24, 2011 সালে এই আপডেটটা নিয়ে আসে গুগল। এবং এই আপডেটের মধ্যে কি কি ছিল, ফার্স্ট অফ অল এই আপডেটের মধ্যে কী কী ছিল সেটা আমরা একটু দেখব। যেমন হচ্ছে আপনার কন্টেন্টটা ডুপ্লিকেট হতে পারবে না। ডুপ্লিকেট যখন 2011 সালে, 2011 সালে আগে মানুষ কি করতো জানেন? তখন সব কপি পেস্ট করে করে তারা একজনের নকল করে কী করতো, র্যাঙ্কে চলে যেত। তো এরকম করতেও তো সার্চ ইঞ্জিন ওনারা তো প্রথম বুঝে নাই, পরে গুগলে পরে তাদেরকেও র্যাঙ্ক দিয়ে দিত। তো যারা এ করতো তারা ক্লেম করার পর তারপর যে দেখলো যে হচ্ছে তারা হচ্ছে অন্যের ডাটাটা ডুপ্লিকেট করে আনছে। এরপর তারা একটা আপডেট নিয়ে আসে, যে আপডেটের নাম হচ্ছে পান্ডা আপডেট 2011 সালে। 2011 সালে আগে কি হয়েছে, সব কিছু ডুপ্লিকেট হয়েছে। তো ওই সময় ডুপ্লিকেটটা যাতে না হয়, এই জন্য পান্ডা আপডেটে একটা আসে যে আপনার কন্টেন্টটা ডুপ্লিকেট যাতে না হয়। ডুপ্লিকেট, প্লাগারাইজড অর থিন কন্টেন্ট বলতে কি বুঝি? থিন কন্টেন্ট কি? হ্যাঁ, থিন কন্টেন্ট কি বলেন? ছোট, ওটা থিন কন্টেন্ট। থিন মানেটা কি এটা বলেন? কন্টেন্ট পাতলা হয়েছে এরকম কিছু? আচ্ছা, এখানে আমার ফোকাস কিওয়ার্ডটা কি? প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো এখন এই গ্রাফিক ডিজাইনের উপর আমার ওভারভিউ একটা লিখতে হবে না? পুরো ফুল ইনফরমেশন, কোর্সের কি কি আছে না আছে, কাজ করলে আমরা কি কি বেনিফিট পাই, এটা তো সার্ভিসের জন্য, ব্লগে সেটার জন্য কিন্তু আলাদা আবার। হ্যাঁ, তো এই যে দেখেন এই সার্ভিসগুলো যখন তো দিতেছে উনি, এখন আমি যদি এখান থেকে ধরেন এতটুকুই দিলাম, বাকি কিচ্ছু দিলাম না, তাহলে এটা কি কন্টেন্ট হবে? থিন কন্টেন্ট। মূল ফোকাস কিওয়ার্ডের উপর বেস করে আমার যে কন্টেন্টটা হবে সেটা আমাকে ওভারভিউ পুরোটা লিখতে হবে, তাহলে এটা আমার হচ্ছে কন্টেন্টটা পোর্টফোলিও হবে। যদি আপনি এরকম থিন অল্প করে লেখেন, তাহলে কেউ কি বুঝতে পারবে? আচ্ছা, আপনারা এটা একটু বলেন তো যে হচ্ছে H2 H3 কিভাবে আমরা ডিভাইডেড করব সাবহেডিংগুলা? এটা তো আমার H1, H2, H3, H4, H5, 6 পর্যন্ত কিভাবে আমরা যাব, কোনটা কিভাবে দিব?
এটা কি জানি কেউ? হ্যাঁ, H1 এটা হচ্ছে আমাদের মূলটা, হেডিংটা। এখন এরপরে কি আমরা H2 S তে সাবহেডিং দিতে হবে না? আমরা H2 S তে কি দেখছিলাম যে হচ্ছে আমাদের সাবহেডিংগুলোকেও ডিস্ট্রিবিউট করে দিতে হয় এসইও ফ্রেন্ডলি করার জন্য। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এটা H1, হ্যাঁ, আর ইওর প্যাশন ইনটু এটা এবং কি এটা তোমার H2 3। আচ্ছা, হ্যাঁ উপরে আছে, কিন্তু এটা আমার হবে H2। কেন H2 হবে? আমাকে ফার্স্ট অফ অল ফোকাস যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের উপর বেস করে পরের যে প্যারাগুলো হবে সেটাকে আমার ইম্পর্টেন্সটা দেখতে হবে। দেখেন, টার্ন ইউর প্যাশন ইনটু কি আর্টিস্টিক প্রফেশন, তাহলে এটা আমার কি হবে H2। তাহলে কোর্স ওভারভিউ কি হবে H2, কোর্স কারিকুলাম H2, সফটওয়্যার উই লার্ন H3, the course is designed for H3, career opportunity H2। মানে মূল যে আমার কিওয়ার্ডটা আছে H1 এর উপর বেস করে আমাকে H2 H3 দিতে হবে, যেটা একটু বেশি ইম্পর্টেন্ট ওটার থেকে, H1 এর থেকে একটু হচ্ছে আপনার একটু কম ইম্পর্টেন্ট, সেটাকে আমি H2 দিব। H2 সর্বোচ্চ কয়টা? 4টা 5টা দরকার না, 10টা করে দিতে পারবেন। এটা আমি H2 হিসেবে দিব, কারণ এটা ক্যারিয়ার অপশন। ওপেন জব পজিশন আপনারা এখানে গেলে দেখতে পাবেন যে কোনটা কি দিচ্ছে। আমি যদি দেখি একটু ডায়াগনোসিসে, এই দেখেন ক্যারিয়ার অপরচুনিটি কি দিছে H2, কোর্স ওভারভিউ কি দিছে H2, তারপর হচ্ছে প্রজেক্ট যারা স্টুডেন্টরা করছে যেটা আমার কি ইম্পর্টেন্ট, তাহলে এটা আমার H2। কমেন্ট সেকশনটাও আমার H2 রাখছে, কেন? কারণ কমেন্ট সেকশনগুলো তো মানুষ পড়ে। তারপর হচ্ছে অ্যাডমিশন গোয়িং অন, অ্যাডমিশনটাও রাখছে H2 টোটাল 5টা রাখছে। H3 অ্যাডমিশন ইজ গোয়িং অন, আরেকটা রাখছে এটা H3 15টা। এখানে দেখেন H3 H4 তো আমার হচ্ছে কি মাল্টিপল দেওয়া যায়, তো এখানে 15টা রাখছে, এখানে দেখেন এটা রাখছে 9টা, এটা রাখছে 6টা। কেন আমরা এখানে দিতে পারতাম না আর বেশি গ্রাজুয়ালি সাজিয়ে, কিন্তু তারা যেটা ইম্পর্টেন্ট বেশি মনে করে সেটাই কিন্তু আমার গ্রাজুয়ালি আসে ইম্পর্টেন্টের উপর বেস করে। দেখেন অভিনন্দন, এটা কথাটা কিন্তু বাংলায় লেখা, এটাকে দিচ্ছে, এটা একটা ভুল আছে এখানে, এটা বাংলা হবে না, এটা ইংলিশে হবে। আচ্ছা, সো এইভাবে গ্রাজুয়ালি আমাকে সাজিয়ে দেওয়া। থিন কন্টেন্ট মূলত আমরা বুঝি যে আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের উপর বেস করে পুরো ফুল ইনফরমেশন প্রোভাইড করতে হবে। আমি যদি ফুল ইনফরমেশন না দিই, আমি যদি হচ্ছে কাকে বলে কি কত টাইপস এই ধরনের কিছু কথা লিখে চলে আসি, তাহলে সেটা আবার হবে থিন কন্টেন্ট। এরপর আরেকটা হচ্ছে আপনার ইউজার জেনারেটেড স্প্যাম বলতে মূলত বুঝি যেমন হচ্ছে বিভিন্ন ধরনের একই ধরনের কমেন্টস বারবার যদি আমি দেই, একই ধরনের কমেন্টস, এই কমেন্ট সেকশন কোথায় দেওয়া যায়? পোস্টে দেওয়া যায়। আমাদের কি এখানে কমেন্টসে আছে অপশনস? সার্ভিসে নাই, কিন্তু যারা ব্লগ সাইটগুলোতে জেনারেট করে, যারা হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্টস একই রকম লিঙ্ক প্রোভাইড করে যে আমার এই লিঙ্কে আপনারা আসেন, এরকম ধরনের কথা লেখে, সেক্ষেত্রে হয়ে যায় কি এটা স্প্যামে চলে যায়। এবং কিওয়ার্ড স্টাফিং, হোয়াট ইজ কিওয়ার্ড স্টাফিং? কেউ বলবেন না, পিয়াসপাল আপনি বলেন কিওয়ার্ড স্টাফিং কি? আচ্ছা, এটা মূলত আপনারা যদি বলেন কিওয়ার্ড স্টাফিংটা কি, তাহলে হচ্ছে আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটার যদি ডেনসিটিটা বেশি হয়, ডেনসিটি আমাদের কিওয়ার্ডের ডেনসিটি কত পার্সেন্টেজে, কত 0.2%, তার চেয়ে বেশি যদি আমাদের কিওয়ার্ডটা বসা হয় তাহলে সেটা হয়ে যাবে কি স্টাফ হয়ে যাবে, তখন এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। তো এই ধরনের কন্টেন্ট যারা আছে, এই ধরনের কন্টেন্টের যারা লিখছে তাদেরকে হচ্ছে একটা আপডেট আসে, সেটার নাম হচ্ছে কি পান্ডা আপডেট। তোমার কন্টেন্ট যদি ডুপ্লিকেট হয়, প্লাগারিস্ট হয় বা থিন কন্টেন্ট হয়, ইউজার জেনারেটেড স্প্যাম হয়, কিওয়ার্ড স্টাফিং হয়, তাহলে তোমার কি হবে? এই পান্ডা আপডেটের আওতায় এনে তোমাকে হচ্ছে পেনাল্টি দিবে। আচ্ছা, পেনাল্টি মানে কি? না, এখানে গুগলের ক্ষেত্রে কি হবে পেনাল্টি বলতে? নো, র্যাঙ্কিং না, পুরো হচ্ছে ব্যানিশ করে দিবে, মানে ওনার ইন্ডেক্সে কোনো কিচ্ছু রাখবে না। যা ইন্ডেক্স স্ক্রল করে ইন্ডেক্স করছে সব কিছু সে কী করে দেবে? সব কিছু বাদ দিয়ে দিবে, মুছে দিবে, একদম মুছে দিবে। সেটা হচ্ছে একমাত্র পান্ডা আপডেট। আর আরেকটা নেক্সট যেটা আছে আমার পেঙ্গুইন আপডেট। এই দুইটা আপডেটের মধ্যে হচ্ছে যদি
আওতায় আসে তাদেরকে হচ্ছে পেনাল্টি দিয়ে দেয়, কারণ হচ্ছে তখন আর সে ক্রলেই রাখে না, মানে ইন্ডেক্সই রাখে না। তো বুঝেন আপনি এত কষ্ট করে নকল করে করে পেস্ট করছেন, হ্যাঁ, তারপর এই সাইটটাকে পুরোপুরি কি করে দিচ্ছে, সে পেনাল্টি দিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা কিভাবে কাজ করে না করে সেটা এখানে দেওয়া আছে। পান্ডা অ্যাসাইন টু কল্ড কোয়ালিটি স্কোর টু ওয়েব পেজেস, দিস স্কোর ইজ দেন ইউজ টু এজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর। ইনিশিয়ালি পান্ডা ওয়াজ এ ফিল্টার রেদার দেন পার্ট অফ গুগল র্যাঙ্কিং অ্যালগোরিদম, বাট ইন জানুয়ারি 2016, এটা ফার্স্টে কত সালে হয়েছে, জানুয়ারি 2016-তে, হ্যাঁ। তো it was a officially key incorporated into the core algorithm update যেটা বলা হয়। তো পান্ডা rollout have become more frequent, so both penalties and recoveries now have happen faster। মানে যাদেরকে দেখলো যে হচ্ছে আপনার এই যে পান্ডা আপডেটের আওতায় পড়ছে তাদের সাথে সাথে কি করছে, রিমুভ করে দিয়েছে। আপনারা কি জানেন যখন আপডেট আসে ফার্স্টে যারা র্যাঙ্কে করে তারা পিছনে চলে যায় রোলিং আউট হলে। তাই যখন আপডেট আসতে থাকবে, আপনারা যারা ডোমেইন পারচেস করবেন বা ডোমেইন নেবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন যে সামনে কোন আপডেটটা আসছে। আপডেটটা আসার পরে যে আপনি সার্চ কনসোলে ইন্ডেক্স করান, তার আগে না। কারণ আপনি যদি হচ্ছে 1 মাস আগেও করান, যখন হচ্ছে এই আপডেটটা আসবে তখন যদি এই আপডেট যদি আপনার ভালো থাকে, আপনার যদি এটা ভালো থাকে, মনে করেন না যে সব কিছু একদম ঘূর্ণিঝড় হলে কি ভালো কিছুও জায়গা খারাপ কিছুও চলে যায়, তো তখন ওই আপডেট নাও পড়লে আপনাকে পিছনে চলে নিয়ে যাবে। তা আগে খেয়াল রাখতে হবে যে আপডেট আসে কিনা। আমাদের প্রতি বছরই হচ্ছে 2টা করে 3টা করে আপডেট আসে, যেটা হচ্ছে বড় ধরনের আপডেট অ্যালগোরিদমে। সেই আপডেটটা দেখে তারপর আমাদের হচ্ছে কন্টেন্টটা পাবলিশ করতে হবে। দেখাই দেব। এরপর হচ্ছে পিজিয়ন আপডেট। পিজন ও পেঙ্গুইন, হ্যাঁ ও সরি পেঙ্গুইন, আমি পিজনটা পরেরটা আসছে। আচ্ছা, পেঙ্গুইন আপডেটটা আসছে হচ্ছে আমার 2012 সালে। দেখেন 1 বছর পরে, আগে কত ছিল 11-তে, এবার আসছে কত 12-তে। এটা লঞ্চ ডেট কত হচ্ছে এপ্রিলের 24, 2012 সালে। এটা কি, যখন দেখেন মানুষরা হচ্ছে তো হিউম্যান বিং অনেক চালাক, তারা যখন ডুপ্লিকেট করলো, দেখলো যে হচ্ছে ডুপ্লিকেট করার পরে তাদেরকে কন্টেন্টগুলো আপডেটের আওতায় ধরে তারপর কি করলো, সে পেনাল্টি দিয়ে দিচ্ছে। এরপর তারা কি করলো মানুষরা, যে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক শুরু করলো, ইররিলেভেন্ট সাইটের সাথে ব্যাকলিঙ্ক। আমরা কি করি, রিলেভেন্ট সাইটের সাথে ব্যাকলিঙ্ক করি না, তারা করলো কি ইররিলেভেন্ট সাইটের সাথে ব্যাকলিঙ্ক শুরু করলো। এভাবে যেমন আমি যখন ক্রিয়েটিভ আইটি, আমি যদি আড্ডার সাথে ব্যাকলিঙ্ক করে তাহলে কি হইব, হবে না। তো তারা যারা হচ্ছে হাই প্রোফাইলগুলো আছে ওখানে যে ব্যাকলিঙ্ক শুরু করছে, মানে অনেক পরিমাণে ব্যাকলিঙ্ক করা শুরু করছে। তো যখন এরকম দেখলো যে মানুষ সার্চ কনসোল কি দেখে, মানে হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন দেখলো যে হচ্ছে এই যে এখানে আসার পর দেখলো যে মানুষ এসে চলে যাচ্ছে, এসে ওই সাইট থেকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে, পরে তারা দেখলো যে মানুষ এসে ইররিলেভেন্ট সাইটের সাথে ব্যাকলিঙ্ক করছে, দ্যাটস ওয়াই সে র্যাঙ্কে চলে আসছে। র্যাঙ্কে আসার একটা ফ্যাক্টর কিন্তু ব্যাকলিঙ্ক, এটা তো আমরা জানি। আমরা লিঙ্ক ক্রিয়েট করে অন্য সাইটের সাথে লিঙ্ক আপ করে আমরা হচ্ছে র্যাঙ্কে করি। সো তখন এটা দেখার পরে স্প্যামি অর ইররিলেভেন্ট লিঙ্ক অ্যান্ড লিঙ্ক টু দ্য ওভার অপটিমাইজ অ্যানকোর টেক্সট। ওভার অপটিমাইজ আমরা কি, একটা ছিল আমরা কাস্টমাইজ আর একটা ছিল কি ওভার অপটিমাইজ। সে ওভার অপটিমাইজ যে সকল সাইটগুলা হচ্ছে আপনার এই আপডেটের মধ্যে পড়ছে, তারা হচ্ছে তাদেরকে কি করছে, এই 2টা আপডেটের মধ্যে পেঙ্গুইন আর পান্ডা, এই 2টা আপডেটের মধ্যেই হচ্ছে সে গুগলের ক্রল থেকে বা ইন্ডেক্স থেকে বাদ পড়ে যায়, বাকিগুলা কিন্তু বাদ পড়ে না এই 2টা আপডেটের মধ্যে। এটা কিন্তু মনে রাখবেন যে কোন 2টা আপডেটের মধ্যে হচ্ছে আপনার গুগল পেনাল্টি দেয়। কি পান্ডা অ্যান্ড পেঙ্গুইন। আচ্ছা, সো মনিটর ইউর লিঙ্ক, এটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এটা দেখলো প্রোফাইল গ্রোথ ইন দ্য রান রেগুলার অডিটস অন ব্যাকলিঙ্ক চেকার লাইক এসইও স্পাইগ্লাস আর হচ্ছে ওয়েবসাইট অডিটর, সেম কথাই এসইও স্পাইগ্লাস। এখান থেকে আমরা দেখতে পারবো কি ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক। আমরা কিন্তু সার্চ কনসোলও দেখতে পারি এক্সটার্নাল লিঙ্ক কোথা থেকে আসতেছে, রাইট, ইন্টারনাল লিঙ্ক কোথা থেকে আসতেছে। তো এটা আমার রেগুলার বেসে, আপনাদের কাছে সত্যতামি করে অন্য কেউ কি করতে পারে, ব্যাকলিঙ্ক করে দিতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে রেগুলার বেসে এটা দেখতে হবে যে কারা আমার কোনো ক্ষতি করতেছে কিনা। এটা আমরা সার্চ কনসোল থেকে দেখব, যদি হয় এরকম সাইটগুলো হয় তখন আমরা কি করব, ওটা ডিজার্ভও করে দিব।
প্রথম একটা ভিডিও দিলেন না স্ক্রিন ফ্রগের সাথে আরেকটা সফটওয়্যার দিছিলেন যে অ্যানালিটিক্স না না ওয়েবসাইট অডিটর একটা দিছিলেন হ্যাঁ ওইটার মধ্যে এটা আছে কিন্তু এটা তো আবার ই লাগে লাইসেন্স লাগে এর স্ক্রিন ফ্রগের মতো এটা যদি লাইসেন্সটা দিয়ে দিতেন ভালো হতো। লাইসেন্স তো ওটা নেওয়া হয়নি মনে হয়, নিলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। স্পাই গ্লাসে এখন তো হয়তো কি জানি দেখ নামটা কি দাঁড়ান দেখ, এসসি স্পাই গ্লাস, এটা তো আসার কথা। এটা ওই ওয়েবসাইট অডিটর অর্ডার ভিতরে মানে হুম সাব আগে না এই যে অডিটরে আপনার সব ইয়া দিত, মানে সবগুলা ডাটা দিয়ে দিত, এখন না এরকম হয় না আর। এই যে স্পাই গ্লাস, ও ইমেল দিতে হবে। এটা ডাউনলোড হোক তারপর দেখা দিতেছি। স্ক্রিমিং কাজ করছে এখন লাইসেন্স ওটা ই হইছে এক বছরের জন্য লাইসেন্স জানুয়ারি 24 তারিখ, পরে আবার দিবেন না 1 বছর পর আপনি স্টুডেন্ট থাকবেন। আচ্ছা, সো আমি থাকলে দিব। আমি যে একটা ছবি দিছিলাম না আমরা সবাই মিলে ক্লাস করতেছি প্রাইস কি সেকেন্ড ওইখানে আমার ফ্রেন্ডে বলতেছে কি কোর্স করাস নাকি না আমি কোর্স নিজেই করি আচ্ছা, এরপর হচ্ছে হামিংবার্ড আপডেট। হ্যাঁ, এসিগুলো একটু অন করবেন, গরম লাগতেছে আমার প্রচুর। আচ্ছা, হ্যালো জি, ম্যাম, এই গুগল অ্যালগরিদমের খালি ক্লাস হবে নাকি অ্যামাজন অ্যাসোসিয়েটেরও হবে? অ্যামাজন অ্যাসোসিয়েট আজকে হবে না, আজকে একটা এক্সাম হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আসেন না কেন হাসান ভাই? আজকে উঠতে দেরি হয়ে গেছে। তা একটু পরেই আসতেন, সমস্যা কি? ক্লাসে তো জয়েন করে আবার? ফেলছেন, আধা ঘন্টা লাগতো। এই যে অনলাইনে দিব, কি অনলাইনে দিয়ে দেবো ম্যাম, আবার উঠে দৌড়াদৌড়ি। আচ্ছা, হামিংবার্ড আপডেট, এটা হচ্ছে আমার আসছে, এই কোশ্চেনটা কিন্তু মাস্ট আসবে আপনাদের, এটা কিন্তু মনে রাখেন। আমি কোশ্চেন পাস করিতেছি, এর মধ্যে আমার কি হয় আমি জানি না, স্যার কি বলবো। আগস্টের 22 তারিখ 2013 সাল হামিংবার্ড আপডেটটা কবে আসে সেটা আমাদের আসবে। এটা মূলত হচ্ছে হামিংবার্ড আপডেটটা কি, সেটা হচ্ছে আমার দেখেন সেমই আমার হচ্ছে এই আপডেটটা যখন হচ্ছে এই যে আপনাদের পেঙ্গুইন আপডেটটা গেল। পেঙ্গুইন আপডেটটা কি ছিল যে আপনার যেখানে হচ্ছে 11 সালের সাথে ব্যাকলিঙ্ক করা হয়, লিঙ্ক প্রোভাইড করা হয়, সেখান থেকে হচ্ছে আপডেটটা আসছে যে তারা এরকম সাইট যারা আছে তাদেরকে হচ্ছে পেনাল্টি দিয়ে দেবে। এরপর হচ্ছে হামিংবার্ড আপডেটটা আসে, সেটা হচ্ছে 2013 সালে। দেখেন 11, 12, 13 3 বছরে 3টা আপডেট আসে। প্রথম হচ্ছে যারা আপডেট দেয়, প্রথম হচ্ছে তারা হচ্ছে একটা কি করে, একটা ওয়ার্নিং দেয় যে এই আপডেটগুলো আসবে, আপনারা কি করেন সতর্ক হয়ে যান, দেয়। এরপরে 6 মাস পরে যে এটা রোলিং আউট করে, তার মানে কি পুরো হ্যাঁ একটা সুযোগ দেয় যে ঠিক করার জন্য, কিন্তু মানুষ তো আর ঠিক করে না, মানুষই আর কি বলবো পরে 1 বছর পরে যে তারা হচ্ছে রোলিং আউট করে। কিন্তু রোলিং আউটের সময় অবশ্যই মাথা রাখবে, নতুন কোনো সাইট যখন রোলিং আউট আসতে থাকে তখন দিবেন না। আচ্ছা, আগস্টের 22, এটা হচ্ছে 2013। এটার মধ্যে কি ছিল হামিংবার্ড আপডেটে, কিওয়ার্ড স্টাফিং অ্যান্ড লো কোয়ালিটি কন্টেন্ট। এটা কিন্তু সেম আমার কিওয়ার্ড কি স্টাফিং, যেগুলো হচ্ছে আমার কিওয়ার্ড বেশি থাকে এই ক্ষেত্রে হচ্ছে। আর লো কোয়ালিটি কন্টেন্ট বলতে যেমন কোয়ালিটিটা একদমই বাজে, যেখান থেকে মানুষ এসেই চলে যাচ্ছে, এই সকল সাইট। এরকম অনেক ধরনের আমরা সাইট দেখি যেগুলো হচ্ছে কি একদম কোয়ালিটি লেস, এগুলোর মধ্যে কি মানুষ থাকে না, তারা এখান থেকে বের হয়ে যায়। তো সার্চ ইঞ্জিন কিভাবে বুঝতে পারে যে এটা হচ্ছে লো কোয়ালিটি, কারণ দেখে যে ট্রাফিক ওখানে থাকতেছে না, ট্রাফিক আউট হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারে এটা লো কোয়ালিটি কন্টেন্ট। আর লো কোয়ালিটি কন্টেন্টের জন্য আমরা অ্যানালাইটিক্সে দেখছিলাম, মনে আছে লো কোয়ালিটি, গুগল অ্যানালাইটিক্স, ওটাতে লো কোয়ালিটি আছে, মানে ওটা হচ্ছে আপনার কি বলে
দেখেন আপনি ওখানে গেলে পাবেন এই অপশনগুলোতে। আচ্ছা, হাউ ইজ ইট ওয়ার্ক? হামিংবার্ড হেল্পস গুগল বেটার ইন্টারাপ্ট সার্চ কোয়ারিজ অ্যান্ড প্রোভাইড সার্চ রেজাল্ট দ্যাট ম্যাচ সার্চার ইন্টেন্ট। হ্যাঁ, তো ওয়াইল কিওয়ার্ড কন্টিনিউ টু বি ইম্পর্টেন্ট, কিওয়ার্ডটা আমরা যদি রাখি তাহলে ইম্পর্টেন্ট, হামিংবার্ড মেক্স ইট পসিবল ফর এ পেজ to rank for a query even it is if it doesn't contain the exact word the searcher entered। যদি আমাকে exact ওয়ার্ডটা না পায় তাহলে কি হবে? ঠিক হবে, র্যাঙ্ক করবে না। সো আমাকে এক্সাক্ট ওয়ার্ডটাকে বসাতে হবে। এখানে কি কি কাজ আছে এগুলো তো আপনারা জানি। দেখি, এক্সপ্যান্ড ইউর কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ফোকাস অন কনসেপ্ট, আমাকে অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যদি আমি একটা ভালো কোয়ালিটি কন্টেন্ট দিতে চাই। মূলত আমার দেখেন, আমি যদি এখন বলি যে আমাদের ক্লাসরুম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, বা আমি যদি এখন বলি আমাদের ব্যাচের নাম রিএম 1344, এটা আমাদের কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের উপর বেস করে কি আপনি কন্টেন্ট লিখতে পারবেন না? একটা কিওয়ার্ডের উপর বেস করেই কিন্তু একটা প্রোডাক্টের উপর বেস করে আমাকে একটা কিওয়ার্ড হবে, এবার এই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে পুরো কন্টেন্টটাকে লিখতে হবে। যেমন এই ক্লাসরুমে আমি যদি বলি আমাদের ক্লাসরুম, এই ক্লাসরুমে কয়টা এসি আছে, কয়টা ফ্যান আছে, কতজন স্টুডেন্ট আছে, কয়জন মেন্টর আসে, কয়টা কম্পিউটার আছে, এগুলো যদি আমি সব কিছু দিই, এটা বেনিফিটসটা কী, এটা টাইপসটা কী, তাহলে কিন্তু আমার অনেকগুলো লেখা হয়ে যায় এখানে, রাইট? তো আমাকে মূলত ফোকাস করতে হবে, ফোকাস কিওয়ার্ডটার উপর বেস করে কন্টেন্ট লিখতে হবে। তো এই বেস করে কন্টেন্টটা যখন লিখবেন, কন্টেন্টটাই যদি এরকম হয় তাহলে তখন সেটা ভালো হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়, হামিংবার্ড আপডেটের মধ্যে যারা আওতায় পড়ে তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে হচ্ছে র্যাঙ্ক থেকে পিছনে চলে যাওয়া হয়েছিল। আর ফার্স্টে দুইটা আপডেটে ছিল আমার কি পেনাল্টি দিব, আর হামিংবার্ডের ক্ষেত্রে র্যাঙ্কিং ফল করবে, র্যাঙ্কিং ফল করে দিবে। পিজিয়ন আপডেট, এটা আসছে আমার দেখেন 2014 সালে, ওটা ছিল 13, এটা হচ্ছে আমার 14 সালে। কি মুরাদ ঘুম আসতেছে? জুলাই 24, এটা হচ্ছে 2014 সালে আসে। ইউএসএ বন্ধে ডিসেম্বরে 22, 2000 ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া, দুই কান্ট্রির উপর, 3টা কান্ট্রির উপর বেস করে এটা আসছে। পোর অন পেজ এবং অফ পেজ এসইও। অন পেজ বলতে কি বুঝি একজন বলেন, অন পেজ এসইও বলতে কি বুঝি আপনি বলেন। আমি বলি, অন পেজ বলতে বোঝাই ওয়েবসাইটের একটা পেজ বা যে কোনো কয়েকটা পেজ আর কি। ধরেন আমি এই পেজের জন্য অন পেজ এসইও করব, একটা নির্দিষ্ট পেজ, এই পেজের উপর, এটা হচ্ছে আমার অন পেজ এসইও। আর এখানে আমি যদি লিঙ্ক ক্রিয়েট করে আমার সাইটটাকে র্যাঙ্ক করতে চাই, ওটার অফ পেজ। আর লোকাল বলতে যেটা আপনারা গুগল মাই বিজনেস প্রোফাইল করলেন না, সেটা হচ্ছে আমার লোকাল এসইও। আরেকটা কি বললেন? টেকনিক্যাল, যেমন টেকনিক্যাল ইস্যুসগুলো কি, টেকনিক্যাল সব টেকনিক্যাল কাজগুলো আমরা যে করি, এই যে আমরা হচ্ছে এখানে ইউআরএল সেট আপ করতেছি, তারপর হচ্ছে আপনার অল্টারটেক, এইগুলো হচ্ছে সব, ঠিক আছে। মহিবুর রহমান এখন এন্টার করছে। আচ্ছা, সো এই পিজিয়ন আপডেটটা হচ্ছে 2014 সালে আসছে, যেটা হচ্ছে অন পেজ, পর অন পেজ এবং অফ পেজ এসইওর ওপর। পর অন পেজ বলতে যারা অন পেজ এসইও করতেছে তারা খুবই উপর রিলেটেড করতেছে, মানে কোনো রকম একটা কন্টেন্ট সেখানে দিয়ে দিছে, কোনো রকম একটা ইমেজ দিয়েছে, যে ইমেজটা সেট আপই ঠিক নাই। ধরেন আমি একটা এখানে আসলাম, আমার ইমেজটা একটা সাইডে আছে, এটা উল্টাপাল্টা ইমেজ দিয়ে দিছে, মোবাইল ফ্রেন্ডলি না। তো এরকম করে যারা দিছে তাদের হচ্ছে, এবং পোর অফ পেজ এসইও দুইটাই কিন্তু পোর অফ পেজ এসইও বলতে যেন একটা লিঙ্ক ক্রিয়েট করছে, বা হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করছে সেটা ইলিভেন্ট সাইটের সাথে, যেটা আমার একদম একটা পোর ইলিভেন্ট সাইট বলতে যেমন আরেকটার পিএডি খুবই কম, সেই সকল সাইটগুলোর সাথে সে কী করছে, ব্যাকলিঙ্ক করছে। এই ধরনের যারা কাজ করছে তাদের জন্য একটা আপডেট নিয়ে আসে, যেটার নাম হচ্ছে পিজিয়ন আপডেট, এবং এই আপডেটের আওতায় যারা পড়বে তাদেরকে হচ্ছে র্যাঙ্কিং ফল করবে, এই ক্ষেত্রেও র্যাঙ্কিং ফল করবে। বাকি প্রথম দুইটা শুধু হচ্ছে পেনাল্টি খাবে, বাকি সব র্যাঙ্কিং ফলের মধ্যে পড়বে। মানে আপনার র্যাঙ্কিংয়ে 1 থেকে থাকলে সেটা কোথায় চলে যাবে, 3-এ বা 4-এ। আপনাদের কয়টা হয়েছে, গিগ কয়টা পাবলিশ করছেন? আচ্ছা, এ গুড স্টার্টিং পয়েন্ট অফ রানিং অ্যান অন পেজ অ্যানালাইসিস উইথ ওয়েবসাইট অডিটর। ওয়েবসাইট অডিটর আমরা কাজ করলাম না, সেই ওয়েবসাইট অডিটরের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হচ্ছে এটা অফ পেজ কোথায় করছে। এইগুলো না দেখে আমরা মূলত সার্চ কনসোলে গিয়ে আমরা দেখতে পারি যে হচ্ছে আমার কোথায় ব্যাকলিংকটা করছে, রাইট। আর আমার কোথায় প্রবলেমটা সেটা কিন্তু আমার ম্যানুয়াল অ্যাকশনে বা আমার কোনো একটা ইস্যুস থাকলে এটা আমরা কিন্তু সার্চ কনসোলেই
দেখতে পারি। তো সার্চ কনসোল থেকে দেখাটাই বেটার, কারণ ওখান থেকে আমার প্রপার একটা ডাটা পাওয়া যায়। মোবাইল আপডেট, এটা দেখেন সবার কি ল্যাক অফ মোবাইল ভার্সন। আচ্ছা আপনাদের ইয়াতে যাই, আমি প্যান্থনিটি দেখাই দিয়ে আসি। কি অবস্থা, এত কাজ আছে, এটা হতে থাকুক, আমি এখানে চলে আসি। তো এটা লঞ্চ করা হয় 2015 সালে এপ্রিলে 21 তারিখ। ল্যাক অফ মোবাইল ভার্সন অফ দ্য পেজ অ্যান্ড পোর মোবাইল ইউজেবিলিটি। তার মানে কি, আমরা যখন কোনো একটা কিছু সার্চ করতে চাই, সার্চ ইঞ্জিন দেখলো যে ম্যাক্সিমাম মানুষ 85% মানুষই হচ্ছে কোথায় দেখে, মোবাইল থেকে দেখে, মোবাইল থেকে তার সার্ভিসটা নিচ্ছে। কিন্তু মোবাইল থেকে সে যাওয়ার পরে যদি দেখে তার সাইটটা লোড নিচ্ছে, বা সাইটটা থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, বা সাইটটার মধ্যে যে আপনি কোনো কিছু ঠিকমতো পাচ্ছেন না, আঁকাবাঁকা লেখা হচ্ছে, তখন কি মানুষ এখান থেকে বের হয়ে যায় না? কে থাকবে? তো এটা মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। তো এই সকল সাইটগুলো যাদের আছে তাদেরকে বলা হয়েছে যে যদি এরকম সাইট থাকে তাহলে সে এটা কি হয়ে যায়, আমি বলছিলাম যে আমাদের ওয়েবসাইট অডিটে যে কোর মোবাইল আপডেট এটা ছিল না, মোবাইল আপডেটের মধ্যে মোবাইল ফ্রেন্ডলিতে 2015 সালে আপডেটটা আসে। সেই ভার্সনের মধ্যে যারা মোবাইল ফ্রেন্ডলি না করছে তাদেরকে র্যাঙ্কিং ফল করে দেয়। গুগল মোবাইল আপডেট এনশিওর দ্যাট এ মোবাইল ফ্রেন্ডলি পেজ র্যাঙ্ক অ্যাট দ্য টপ অফ মোবাইল সার্চ, while page not optimized for mobile are filtered out from the ACR page are seriously down ranked। এবং এটা কি সিরিয়াসলি সেটা ডাউন র্যাঙ্ক করে দেয়। আচ্ছা, গো মোবাইল অ্যান্ড ফোকাস অন স্পিড অ্যান্ড ইউজেবিলিটি। গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট উইল হেল্প ইউ দ্য সি হুইচ এক্সপেক্টস ইউর পেজ মোবাইল ভার্সন নিড টু বি ইমপ্রুভড। আমাকে কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। এবার দেখি আমার সাইটে যেতে পারে কিনা, এটা তো কিছুই নাই এখানে। এলিমেন্টের কাজ করছেন এরকম সাইট আছে কারো এখানে? আপনার কি মোবাইল ভার্সনে আছে? এলিমেন্টর আছে কাজ করে? ওয়েবসাইট করা কি সমস্যা হয়, কিন্তু মানে মোবাইল ফ্রেন্ডলিটা করা না। আচ্ছা, এটাতে আপনারা লগইন করে যান, ঠিক আছে? এখানে লগইন করেন, তাহলে আমি করাই দিব না। এটা হচ্ছে মোবাইল আপডেট। এরপর হচ্ছে র্যাঙ্ক ব্রেইন আপডেট। র্যাঙ্ক ব্রেইন আপডেট এটা আসছে অক্টোবরের 26, 2015। র্যাঙ্ক ব্রেইনটাও কি 2015 সালেই আসছে, রাইট? এবার দেখেন আস্তে আস্তে আমাদের কি 2টা করে আপডেট আসতেছে। 2023 সালে 3টা আপডেট আসছে। Lack of query specific relevance features and shallow content and poor UX। এটা দেখেন এতক্ষণ আমরা পড়লাম যেগুলো কিন্তু আমাদের জানার মধ্যে। শ্যালো কন্টেন্ট বলতে তো কি বুঝি? যেমন এখানে আসছে অনেক সময় অনেক ওয়েবসাইটে যে দেখবেন যে এইটা ব্লার করে দেওয়া, মানে তারা একটা হাইড করে রাখে। অনেক সময় এরকম ধরনের কন্টেন্ট থাকে যারা হচ্ছে ব্লার করে রাখে বা হচ্ছে হাইড করে রাখে, কিন্তু এখানে কন্টেন্ট আছে এবং এটার মধ্যে আবার ইভেন এরকম আছে যে লিঙ্কও ক্রিয়েট করা আছে। তো এই ধরনের শ্যালো কন্টেন্ট আর হচ্ছে পোর ইউএক্স বলতে বোঝায় ডিজাইনের কাজটা। এই যে হ্যাঁ, সো এখানে দেখেন ডিজাইন, যেগুলো আমরা ইউএক্স ডিজাইনের কথাটা বললো তো বোঝায়। তো ডিজাইনটা যদি আমার ভালো না হয়, ডিজাইনটা যদি পোর হয়, এই ধরনের সাইটগুলো এতক্ষণ আমরা পড়লাম যেগুলো আমাদের জানার মধ্যে, এগুলো কি এই ধরনের কন্টেন্ট মূলত সত্যি কথা বলতে একটা ওয়েবসাইটের কন্টেন্টটাই হচ্ছে মেইন, ঠিক আছে? কন্টেন্ট আর কন্টেন্টটাই হচ্ছে মেইন। ফোকাস কিওয়ার্ডের উপর বেস করে যদি একটা ভালো কন্টেন্ট লিখতে পারেন তাহলে আপনি র্যাঙ্কে যেতে পারবেন। সো র্যাঙ্কবেন্ট এই ধরনের আপডেটটা আসছে। র্যাঙ্কবেন্ট ইজ দ্য পার্ট অফ এ গুগল হামিংবার্ড অ্যালগোরিদম। হামিংবার্ড কি ছিল, কি ধরনের আপডেট ছিল? এটারই একটা পার্ট হচ্ছে আমার র্যাঙ্ক ব্রেইন।
It is a machine learning system. দেখেন machine learning system that helps Google understand the meaning behind queries. মানে আমি যেটা সার্চ করতেছি ওই সার্চ অনুযায়ী আমার কন্টেন্ট আসছে কিনা। and serve best matching search result. best matching আমার যেটা আমি সার্চ করছি সেটার সাথে বেস্ট ম্যাচিং হচ্ছে কিনা in response to those queries, মানে ওই কোশ্চেনের উপর বেস করে আমার কন্টেন্ট আসছে কিনা। হ্যাঁ, Google calls rank is the third most important ranking factor. It identifies relevant features for web pages ranking for a given query and which is basically query specific ranking factor. এটাকে কি বলা হয়? query specific ranking factor. আপনাকে যদি বলা হয় পান্ডা কি ধরনের আপডেট, কন্টেন্ট রিলেটেড আপডেট, পেঙ্গুইন কি ধরনের আপডেট, লিংক রিলেটেড আপডেট, ঠিক না? পেঙ্গুইন যেটা, হামিংবার্ড কি ধরনের আপডেট, কন্টেন্ট, লো কোয়ালিটি কন্টেন্ট, আর পিজিয়ন পোর অন পেজ অফ পেজ, মোবাইল মোবাইল স্পিড, র্যাঙ্ক ব্রেইন ইরিলেভেন্ট কন্টেন্ট, আর হচ্ছে পোর ইউএক্স যেটা আমার থাকবে শ্যালো কন্টেন্ট যেগুলো সেগুলোর মধ্যে পড়বে। আপনাদের এগুলো কেন বলতেছি, এখান থেকে কমপক্ষে 2 থেকে 3টা বা 4টাও আপনাদের কোশ্চেন আসতে পারে যদি কোশ্চেন চেঞ্জ না হয় আর কি। যদি চেঞ্জ হয় তাহলে আমি জানি না। আচ্ছা, পজাম আপডেট এটা হচ্ছে আমার 2016 সালে আসে, আর এটা আপডেটটা হচ্ছে সেপ্টেম্বর 1, টেন্স কম্পিটিশন ইন ইউর টার্গেট লোকেশন। আচ্ছা, টার্গেট লোকেশন বলতে মূলত কি বুঝি, লোকাল এসইও যেটাকে বলা হয়, রাইট? কি এসইও? লোকাল এসইও। লোকাল এসইও ক্ষেত্রে কি আমরা মূলত উল্লেখ করি, লোকাল এসইওতে আমাদের টার্গেট যে লোকেশনটা, কিওয়ার্ডের সাথে যদি আমরা টার্গেট লোকেশনটা অ্যাড করে দেই তাহলে সেটা আমার লোকাল এসইওর মধ্যে পড়ে। এখন টেন্স কম্পিটিশন, এখন দেখেন আপনি লোকালি ভাবে কোনো রেস্টুরেন্ট যদি আপনারা দেন, কোনো আপনারা যদি হচ্ছে কোনো একটা লোকাল এসইও পাবে, বা এখানে রেস্টুরেন্ট আছে আড্ডা, এখন আমি যদি এখানে লোকেশন অ্যাডটা যদি না করে দিই তাহলে কি আড্ডার আশেপাশে মানুষকে আমরা কি করব, টার্গেট করব। হ্যাঁ, আশেপাশে মানুষকে আমরা টার্গেট করব, আমরা কি হচ্ছে পুরো বাংলাদেশ টার্গেট করব আমরা, সেটাই। এটা হচ্ছে আমার লোকাল এসইও কোনভাবে দরকার, যেমন আমি এই এরিয়াতে আমি কাজটা চাচ্ছি তাহলে আমার লোকাল এসইও করা দরকার। তো এখানে আছে টেন্স কম্পিটিশন ইউ টার্গেট লোকেশন, আমাকে অবশ্যই কি করতে হবে, টার্গেট লোকেশন দিতে লোকাল এসইও কেটে। দ্য পজাম আপডেট ইনশিওর দ্যাট দ্য লোকাল রেজাল্ট ভ্যারি মোর ডিপেন্ডিং অন দেয়ার সার্চার লোকেশন। সার্চার লোকেশনের জন্য আমার এটা কি খুবই ইম্পর্টেন্ট না? আমি একটা সার্ভিস চাচ্ছি নিয়ার মি, এই কথাটা আমরা লিখি না, নিয়ার মি, কারণ নিয়ার মিতে তাহলে কোন সার্ভিসগুলো আসবে, যাদের লোকেশনটা ট্যাগ করে দেওয়া আছে। আমি যদি লোকেশনটাই না দিই তাহলে কি আমার এটা আসবেই আমার ওয়েবসাইটটা? দ্য ক্লোজার আর ইউ টু বিজনেস অ্যাড্রেস, আমাকে কি করতে হবে, ক্লোজার বিজনেস এখানে চলে আসে যদি আমি সার্চার করি, দ্য মোর লাইকলি ইউ আর টু সি ইট অ্যামং লোকাল রেজাল্ট, এটাকে বলা হয় কি অ্যামং রেজাল্ট। পজাম অলসো রেজাল্টেড ইজ এ গ্রেটার ভ্যারাইটি অ্যামংস রেজাল্ট র্যাঙ্কিং ফর ভেরি সিমিলার কোয়ারিজ লাইক ডেন্টিস্ট ডেনভার অ্যান্ড ডেন্টিস্ট ডেনভার কো। এটা মানে কি, কো মানে কি? Interestingly, POSM also gave a boost to a business locate outside the physical city area. বুঝতে পারছি POSM আপডেটটা কি? এরিয়া সিলেক্ট করে দাও যে এরিয়াতে আমি আপডেট করতে চাই। হ্যাঁ, আমার রেস্টুরেন্ট আছে, ধরেন আমি একটা চাচ্ছি সে লোকালি ভাবে সে লোকেশন অ্যাড করলো না, তখন এই ধরনের সাইটগুলো যারা লোকেশন ট্র্যাক করতে পারে নাই তাই তারা হচ্ছে POSM আপডেটের মধ্যে পড়ে এবং তাদেরকে হচ্ছে কি র্যাঙ্কিং ফল্ট করে দেয়। ফ্রেড আপডেট এটা আসছে আমার 2017 সালে মার্চের 8 তারিখ। ওকে, সো এবার এটা যেটা হচ্ছে ফ্রেড আপডেটটা বলতে হচ্ছে থিন কন্টেন্ট অ্যাফিলিয়েট হ্যাভি মানে কি, অ্যাফিলিয়েশন কি, কমিশন, অ্যাফিলিয়েশন বেশি অ্যাফিলিয়েশন করে যারা, কমিশন যারা প্রোভাইড করে। ধরেন আমি এখানে বিজনেস করতেছি, তাকে কি আমি বুঝাতে পারবো সার্চ ইঞ্জিনকে যে আমি অ্যাফিলিয়েশন করতেছি? অনেকগুলা দেখবেন অনেকগুলা সাইটের সাথে যখন লিঙ্ক আপ করে ফেলি বা হচ্ছে আমি অ্যাফিলিয়েশন দিচ্ছি, কেউ আমার এটা সাইটে ক্লিক করলে আমার যদি প্রোডাক্টটা সেল হয় তাহলে কি হবে, সেটা আমি সেখান থেকে কমিশন পাচ্ছি। এই ধরনের সাইটগুলা এবং অর অ্যাড সেন্টারেড কন্টেন্ট অ্যাড যেগুলো রান হয়, হ্যাঁ, মানে অ্যাডের ওপর বেস করেই আমার কন্টেন্টটা দেওয়া আছে,
এগুলা যারা এই ধরনের কন্টেন্ট যেগুলো পাবলিশ করেছে তারা হচ্ছে ফ্রেড আপডেটের মধ্যে পড়বে এবং তারা কি হবে তাদের যদি এরকম যদি পায় যে হেভি আমার অ্যাফিলিয়েশন পায় অ্যাড সেন্টারেড কন্টেন্ট পায় অ্যাড সেন্টার কন্টেন্ট বলতে বলতে কি বুঝি যেই অ্যাডের উপর বেস করে আমি কন্টেন্টটা দিচ্ছি বা বেশি পরিমাণ আমার অ্যাড রান করা হয়ে গেছে সেই সকল সাইটগুলো কি হয় ফ্রেডের আওতায় পড়ে এবং সেটা র্যাঙ্কিং ফল করে থিন কন্টেন্ট দেখেন থিন কন্টেন্ট কিন্তু এখানেও বলা আছে ঠিক আছে থিন কন্টেন্টও এখানে বলা হয়েছে দ্য লেটেস্ট গুগল কনফার্মড আপডেট ফ্রেড টার্গেট ওয়েবসাইট দ্য ভায়োলেট গুগল ওয়েবমাস্টার গাইডলাইন এটা ভায়োলেট করে কিসের গাইডলাইনকে এবং আমাদের গাইডলাইনে মূলত কী দেওয়া আছে আমরা কন্টেন্ট দিব ইনফরমেটিভ মানুষ যেটা পড়ে উপকৃত হবে বোঝাতে কখনো হবে না যে আমি এখানে বিজনেস করছি হ্যাঁ এটা হচ্ছে আমি তো বললাম যদি আমরা লিঙ্ক ক্রিয়েট করি একটা পেজের জন্য ধরেন আমরা যখন ব্যাক লিঙ্ক করবো আমরা 3 থেকে 4টা দেব লিঙ্ক 3 থেকে 4টা একটা পেজের জন্য সর্বোচ্চ 3 থেকে 4টা ব্যাকলিং করা যাবে তিনটা আপনার যদি ধরেন 5000 কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনি একটু বাড়াবেন যদি কন্টেন্ট আমি কোয়ান্টিটিটা বলে নিই যেমন হচ্ছে আপনি 2000 এর মধ্যে একটা কন্টেন্ট দিচ্ছেন 2000 ওয়ার্ডের মধ্যে সেক্ষেত্রে আপনি তিনটা হচ্ছে ব্যাকলিং করবেন আমি যদি বলে দিচ্ছি না আমার 2000 ওয়ার্ডের মধ্যে মানে 1 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে তাহলে আমার 3টা ব্যাকলিং করতে পারবো হ্যাঁ 3টা ব্যাকলিং এরপর হচ্ছে আমি 3000 থেকে যদি 5000 করতে চাই সেক্ষেত্রে আমার 4 থেকে 5টা থেকে 5000 ওটা হচ্ছে আপনার কয়টা বললাম 3টা বললাম না এখানে আপনি 4 থেকে 6টা পর্যন্ত দিতে পারবেন 0.1% আছে 5000 এর মধ্যে 0.1% কত আসে তাহলে আমি কি বললাম আমি বললাম না 5000 এর মধ্যে হতে 5টা দেওয়ার জন্য এটা হচ্ছে মূলত ফার্স্ট অফ অল আমাকে ইন্টারনাল লিংকিংও কিন্তু করতে হচ্ছে রাইট ইন্টারনাল লিংকিংও করা হচ্ছে এই লিংকের মধ্যে যদি আমি শুধু ব্যাক লিংক করতেছি এমনটা না আমি কিন্তু এখানে ইন্টারনাল লিংকিংও করতেছি তো ইন্টারনাল লিংকিং হ্যাঁ এগুলো সহ একটা সার্ভিসের মধ্যে দিবেন একটা সার্ভিস পেজের মধ্যে দিবেন একটা হোম পেজের সাথে দিবেন বাকি 3টা ব্যাকলিং করবেন ওভার অপটিমাইজ করলেই আপনি পেনাল্টি খাবেন আর ধরেন আপনাদের সাইটটা র্যাঙ্ক করতেছে হ্যাঁ মানে আপনি ব্যাকলিং করেননি তারপরে র্যাঙ্ক করছে আপনার ট্রাফিক আসতেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার এই লিঙ্ক আপনার এক্সটার্নাল লিঙ্ক একটা দিলেই এনাফ এর বেশি দেওয়ার দরকারই নেই সার্চ সেন্ট্রাল আর হচ্ছে সার্চ জার্নাল যেটা এগুলোতে তো আপনার রেগুলার বেসে আপডেট আসে এখান থেকে আপনি জানতে পারবেন সেটাই আমি বললাম এতক্ষণ আজ দেখাচ্ছি ওটা দ্য মেজরিটি অ্যাফেক্টেড সাইট ব্লগ আর লো কোয়ালিটি পোস্ট আমি যদি লো কোয়ালিটি পোস্ট করি দ্যাট অ্যাপিয়ার টু দ্য ক্রিয়েটেড মোস্টলি দ্য পারপাস অফ দি জেনারেটেড ফর অ্যাড রেভিনিউ হ্যাঁ আমরা যদি হচ্ছে একটা লো কোয়ালিটি কন্টেন্টের উপর বেস করে একটা অ্যাড জেনারেটেড রেভিনিউ পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার কি হবে এই অ্যাড সেন্টারেড কন্টেন্টটা হয়ে যাবে তখন এটা আমার র্যাঙ্কিংয়ে ফল করবে মেডিকোর আপডেট এটা লাস্ট আপডেট আসছে না কত আপডেট এগুলো হচ্ছে 9টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এরপর বাকিগুলো তো আপনাদের কাজ আছে আমি তো শেষ করিনি এখনো হ্যাঁ ওগুলা দেখতে হবে 23 সালেরগুলো বাকি মাঝখানে 20 সালে আসছে ওগুলা ফ্যাক্টর তো ইয়া না মেডিকোর আপডেট এটা আসছে অগস্টের 1 তারিখ 2018 সালে আচ্ছা আপনারা বলেন আপনারা যদি কোনো একটা ওয়েবসাইটে যান ধরুন হেলথ বা হচ্ছে কোনো একটা স্কিন রিলেটেড এখানে কি রেফারেন্স ছাড়া কিছু আপনারা পড়বেন অবশ্যই রেফারেন্স লাগবে না অথর প্রোফাইল আমরা যেটাকে বলি হয় অথর প্রোফাইল আমরা ফেক একটা অথরের জন্য কিন্তু একটা প্রোফাইল তৈরি করে দেখি এখন আমি একটা স্কিন রিলেটেড জন্য একটা অ্যাফিলিয়েশন সাইট তৈরি করলাম বা ব্লগ সাইট তৈরি করলাম সেক্ষেত্রে যদি আমার চেহারা দিয়ে আমি যদি একটা আইডি খুলি অথর প্রোফাইল সেটা কি কেউ নিবে প্রোডাক্ট না একটা ডাক্তারের ছবি দেখতে একটা অথর প্রোফাইল তৈরি করতে হবে এটা রেফারেন্স লাগবে আর অবশ্যই তো বাঙালি চেহারা দেখে কেউ নেবে না ফরেনার চেহারাই লাগবে হ্যাঁ তো এই সকল সাইটগুলোতে আমাদের কি হয় যেমন অনেক সময় রেফারেন্স লাগে সব কিছুতে এরকম হয়েছে না যে করোনাকালীন সময় ডেটল খেয়ে মানুষ মারা গেছে আচ্ছা মনে পড়লো বললেন ইম্প্যাক্ট অন হেলথ অর মেডিক সাইট এফেক্টেড অর্গানিক র্যাঙ্কিং ফর হেলথ ফিটনেস অ্যান্ড মেডিকেল সাইট যেগুলো আছে সেগুলোর মধ্যে আমার কি লাগবে একটা রেফারেন্স বা অথর প্রোফাইল লাগবে যদি এই সকল সাইটগুলো আপনারা পাবলিশ করেন সেক্ষেত্রে অথর প্রোফাইলটা না রাখেন এবং সেটা যদি আপনার এই তখন হচ্ছে মানুষও যেমন এখানে পড়বে না মানুষ কি থাকবে রেফারেন্স না থাকলে এটা কি হচ্ছে ওই ডেটল খেয়ে মারবে
মানবে না। রিসার্চ থাকতে হবে অথবা বা আমি যদি বলি যে এখন আপনার যেমন হচ্ছে আপনার নাম কি জানি ম্যাম? ইফাত, ইশরাত, ঈশা, ম্যাম আমাকে ঈশা বলে ডাকি। আচ্ছা ঈশা ম্যামকে যদি আমি বললাম আপনার জ্বর হয়েছে, আপনি রোদে যে দাঁড়ায় থাকেন জ্বর ভালো হয়ে যাবে, যাবেন? কখনই যাবেন না, অবশ্যই রেফারেন্স লাগবে একটা কথায়। তো এরকম রেফারেন্স রিলেটেড আমার হচ্ছে কোন সাইটগুলো হেলথ, ফিটনেস অ্যান্ড মেডিকেল সাইটগুলোতে আমাকে একটা অথর প্রোফাইল বা হচ্ছে একটা রেফারেন্স লাগবে যেটা পড়ে মানুষ উপকৃত হবে, এবং এটার মধ্যে বেস করে আমরা থাকবো ওই সকল সাইটগুলো। আর যারা এইগুলোর মধ্যে আওতায় পড়ে তাদেরকে কি করা হয়, র্যাঙ্ক থেকে ফল করে দেওয়া হয়। আচ্ছা আমরা ইয়াতে চলে আসি, এখানে আমরা আপডেটগুলো কোথায় দেখব? আচ্ছা দিদি যে দিলে হবে। সার্চ ইঞ্জিন জার্নাল দেখতে পাচ্ছি, searchenginejournal.com। হ্যাঁ, এই সাইটে আসার পর দেখেন আপনি এখানে অনেক কিছু ইনফরমেশন পাবেন রেগুলার ওপর বেস করে। লেটেস্ট আছে, এসইও আছে, তো কন্টেন্টের উপর আছে, মানে অনেক ধরনের তারা কি করে এখানে রেগুলার বেসে পোস্ট আসতে থাকে, আপডেট আসতে থাকে। তো আপডেটগুলো আমরা কোথা থেকে দেখব? লেটেস্ট একটা কথা আছে এখানে, না দাঁড়ান এক মিনিট, এসইও যদি আসি, এই যে গুগল অ্যালগোরিদম আপডেট দেখতে পাচ্ছি, এই গুগল অ্যালগোরিদম আপডেটের মধ্যে এটা এসইওর মধ্যে পড়ে, গুগল অ্যালগোরিদম আপডেট। এবার আমি যদি এখানে আসি, দেখেন এই যে আপডেটগুলা দেখতে পাচ্ছি, আমরা পান্ডা পড়ে আসলাম না, ফ্লোরিডা ফার্স্ট কোন আপডেটটা আসছে? ফ্লোরিডা 2000 অল আপডেটস, নভেম্বর 8 তারিখে একটা আপডেট আসছে, নভেম্বরের 8 তারিখে 2023 সালে একটা আপডেট আসছে। সেটা কি? রোলিং আউট হয়েছে। এটা কবে? নভেম্বর আউট, রোলিং আউট দ্য রিভিউ আপডেট, মানে আগে যে আপডেটটা আসছে সেটা রোলিং আউট হয়েছে কবে? নভেম্বর 8 তারিখে। এর মধ্যে কেউ কি দিচ্ছেন সার্চ কনসোলে? দিলে ধরা খাবেন। এই যে সার্চ সেন্ট্রাল ব্লগ, এই দেখেন এখানে আমি যদি ক্লিক করি সার্চ সেন্ট্রাল ব্লগে, এই যে এখানে আসার পরে কোর আপডেটের ওয়েবসাইট। এখন আমি যদি এখানে আসি, কি কি আপডেট হচ্ছে, স্প্যাম পলিসিস, তারপর হচ্ছে কোন আপডেটগুলা, হেল্প, এখানে দেখেন সব কন্টেন্টগুলো এখানে দেওয়া আছে। আপনি এটাতে চলে যান, হেল্প পেজ অন হাউ টু ক্রিয়েট হেল্পফুল রিলেভেল পিপল ফাস্ট কন্টেন্ট, ক্রিয়েটিং হেল্পফুল রিলেভেল ফাস্ট কন্টেন্ট। এই আপডেটের মধ্যে কি কি আছে সেই ইনফরমেশন সবগুলো পাচ্ছেন। এই ইনফরমেশনগুলো নিয়েও কিন্তু আপনারা পোস্ট করতে পারেন, মানুষ কিন্তু জানে না, জানে এগুলা জানা না, কিন্তু এগুলা কপিরাইট খাবো না, কি? এই ইনফরমেশনগুলো তো গুগল থেকে আমরা নিচ্ছি, নিয়ে এটা তো শেয়ার করতেছেন বাবা, শেয়ার করে দিবেন বা হচ্ছে নিচে লিখে দিবেন, রেফারেন্স কি দিয়ে দিবেন, রেফারেন্স ওয়েবসাইটে যদি আমি পাবলিশ করি সেক্ষেত্রে না, ওয়েবসাইটে কেন পাবলিশ করবেন? আমি সেই ওয়েবসাইটের কথা, people engage করার জন্য বিভিন্ন মাধ্যমে আপনি পিপল এঙ্গেজিং করার জন্য, হ্যাঁ ফেসবুকে আপনাকে তো জানাতে হবে যে আপনি জানেন, তাই না? জানো ওয়েবসাইট ভালো করে এত জানো বোধা জানেন তো। ওকে, দেখেন এখানে আরেকটা আপডেট ছিল অক্টোবরের 5, 2023 সালে। তিনটা আপডেট নিয়ে, তিনটা না টোটাল সবগুলার আপডেট, আপনাদের যেটা কাজ থাকবে সবগুলা আপডেট নিয়ে একটা করে লাইন হচ্ছে সামারি লিখবেন। এক লাইন যদি আপনি বেশি লিখতেন ভালো, ওকে, মানে একটা কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ যেমন এখানে দেখেন হেল্পফুল কন্টেন্ট আপডেট, এই আপডেটটার সম্পর্কে কিন্তু লিখবেন। এই আপডেটটা কি মূলত, আমি যদি কোর ভাইটাল আপডেটের মধ্যে আসছে 2023 সালে তিনটা আপডেট আসছিল, একটা হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট। হেল্পফুল সালেরটা নিয়ে করব নাকি ম্যাম পুরো সবগুলো নিয়ে? 23 সালের, 23 সালের নিয়ে একটা করব। এটা হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট। এটা যদি দেখি, এটা আমাদের আসছে, তারপর এটা রোলিং আউট হচ্ছে কবে? সেপ্টেম্বরে থেকে। হ্যাঁ, এরপর আর একটা আপডেট আসছে, দাঁড়ান আমি একটু নিচে যাই, এটা হচ্ছে রিভিউ আপডেট, প্রোডাক্ট রিভিউ আপডেট যেটাকে বলা হয়, প্রোডাক্ট রিভিউ আপডেট। আরেকটা আসছে প্রোডাক্ট, যে রিভিউ আপডেট দেখতে পাচ্ছি, একটা হলো একটা হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট, একটা হচ্ছে কি প্রোডাক্ট রিভিউ আপডেট। এরপর আরেকটা হচ্ছে লিঙ্ক স্প্যাম আপডেট, এটা 22-এ আসছে, এটা দরকার নেই লিঙ্ক স্প্যাম আপডেট। এই যে দেখেন হেল্পফুল কন্টেন্ট আপডেটটা কিন্তু 2022 সালে আসছে, এটা রোলিং আউট হয়েছে কবে? 23 সালে। এই মূলত আমি বলি হেল্পফুল কন্টেন্ট আপডেটটা কি, মানে হচ্ছে আমি যদি একটু বেসিক্যালি বুঝাই, যে আপনার কন্টেন্টটা হতে হবে এরকম যেখানে মানুষ বেশিক্ষণ থাকে,
এইখানে বেশিক্ষণ থাকি। মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইনফরমেটিভ একটা কন্টেন্ট আমাকে অবশ্যই দিতে হবে এবং আমাকে একটা এক্সপার্টাইজ হিসেবে লিখতে হবে যাতে মানুষ এখানে পড়ে বুঝে যে আমি একজন এক্সপার্টাইজ। অ্যান্ড প্রোডাক্ট রিভিউ আপডেটের মধ্যে হচ্ছে আমার রিভিউটা লিখতে হবে এভাবে যাতে আমি প্রোডাক্টটা ইউজ করে এখানে রিভিউ দিচ্ছি। এই ধরনের কন্টেন্টগুলো নিয়েই হচ্ছে মূলত আপডেটগুলো আসে। তো আপনারা এই আপডেটগুলো সম্পর্কে এখান থেকে পেয়ে যাবেন। আপডেটগুলো সার্চ এঞ্জেল ব্লকে যদি আমি আসি, মূলত 2023 সালে 3টা আপডেট আসে। 3টা আপডেট নিয়ে একটা রিভিউ আপডেট, একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ, আর একটা কি হেল্পফুল কন্টেন্ট আপডেট। সো আমি যদি এখানে আসি, লঞ্চ করা হয়, এই যে কোর আপডেটের মধ্যে কি কি ছিল, হেল্পফুল কন্টেন্ট, ইউজার এক্সপিরিয়েন্স, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখানে লিঙ্ক ক্রিয়েট করলে আপনি চলে যেতে পারবেন যে উনিও দেখেন লিখছে, বিভিন্ন ধরনের পোস্ট এখানে আছে, অনেক ইনফরমেশন পাবেন এই সার্চ ইঞ্জিন জার্নাল থেকে। দেখেন অল এসইও নতুন কোনো যদি কিছু থাকে, এটাও তো ওই গুগল থেকেই নিছে, মানে যে গুগলের যে এটা অথেন্টিক যেটা গুগল সার্চ সেন্টার ব্লগ, ওইখান থেকেই তো এটা নিছে। হ্যাঁ এখান থেকে ওরা হচ্ছে জাস্ট লিখে তারপর হচ্ছে মানে ডিসক্রাইব করে দেয় আর কি। দেখেন অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, সব ধরনের আছে এখান থেকে। আক্স অ্যান্ড এসইও, এন্টারপ্রাইজ এসইও, গুগল অ্যালগরিদম আপডেট। আপনারা কাজ করবেন কোথায়? অ্যালগরিদম আপডেট। 2023 সালে যত কটা আপডেট আসছে সেই আপডেটের একটা সামারি লিখবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কারণ আমি যে আপডেটগুলো বলছিলাম এটা বুঝতে পারছেন, ওগুলো তার দরকার নেই। যেগুলো 2023 সালে আসছে, 24 সালেও কিন্তু আপডেট আসবে। অলরেডি তারা লঞ্চ করছে কিনা জানি না, আসেনি মনে হয়। তো 2023 সালে যে আপডেট আসছে মূলত 3টা আপডেট ছিল। তো এই 3টা আপডেটের উপর আপনারা কন্টেন্ট বা সামারি লিখবেন, সামারি লিখে ওটা জমা দিবেন। ম্যাম এটা কি আমরা ওয়ার্ডপ্রেসে লিখে জমা দিব? ওয়ার্ড ফাইলে